ট্রাম্প অবশ্য ফেডারেল রিজার্ভের উপর চাপ সৃষ্টি করেছে। ব্রিটেন আমরা যে বলতেছিলাম, ব্রিটেন কিন্তু পরন্ত জি, দেহ সূর্য, নিয়ে আছে। জি, জি। বিমস্টেক ও বাংলাদেশ এটা নিয়ে খুব মাথা ব্যথা নেই এখন। ইরান ইস্যু, হরমুজে প্রচুর ইস্যু হচ্ছে। ইরা তো আর ডলারে বিক্রি করে না। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই। দর্শক শ্রোতা, আমাদের যে টক শোর দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে এবং আমাদের তরফ থেকে আজকের অনুষ্ঠান আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও স্বাগত। আতিক ভাই, আপনি জানেন যে ট্রাম্প আর সুপ্রিম কোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় দুইটার মধ্যে মাঝে মাঝেই অনেক কিছু বিষয় নিয়ে যেটাকে বলে খোঁচাখুচি হয়। সর্বশেষ একটা ঐতিহাসিক রায় আসছে মার্কিন সুপ্রিম কোর্ট থেকে, এটা একটু জানাবেন। তারপরে ভেনেজুয়েলার বর্তমান অবস্থা কি, সেখানে ক্ষোভ বাড়ছে কিনা, তারপরে মানুষের মৃত্যু সংখ্যা বাড়ছে কিনা, কেউ বাইরে থেকে কেউ গেছে কিনা সাহায্য করতে, তারপরে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন আবার কত বেড়েছে। আর সর্বশেষে আমরা আলোচনা করতে চাই আতিক ভাইয়ের সাথে, সেটা হচ্ছে চীন এবং ভারতের একটা বিষয় আছে, সেটা নিয়ে। তো ট্রাম্পের ওই রায়ের কথাটা বলেন, সুপ্রিম কোর্টের ট্রাম্পের রায় তো এটা নতুন আর কি। ট্রাম্প তাহলে রায় দিয়েও কোনো কাজ হয় না। হ্যাঁ, তো আসলে মার্কিন সুপ্রিম কোর্টে 4টা রায় হয়েছে, এর মধ্যে ট্রাম্পের 3টা তার বিরুদ্ধে চলে গেছে আর একটা তার পক্ষে আসছে। তো এই একটাকেই সে খুব সাফল্য দাবি করছে যে এতে তার ক্ষমতা বেড়েছে আর কি। মানে এইটা হলো, এই বিষয়টা হলো যে তার অধীনস্থ যে সরকারি কর্মকর্তাদের যখন তখন বরখাস্ত করার ক্ষমতা। আমরা ইরান যুদ্ধে যেটা দেখেছি আর কি। তো একই সঙ্গে ওই কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের স্বাধীনতা সুরক্ষিত থাকবে বললো, কারণ ওই ফেডারেল রিজার্ভের যিনি চিফ তাকে সে চাইলেই বরখাস্ত করতে পারবে না, যৌক্তিক কারণ কংগ্রেসে ব্যাখ্যা করতে হবে। তারপরে তো ওই 6-3 ভোটে আর কি শেষ যে সংখ্যাগরিষ্ঠরা আদালতের রক্ষণশীল বিচারপতিরা ডেমোক্রেটিক ফেডারেল ট্রেড কমিশনার রেবেকা স্লটারের করা আপিল খারিজ করেন। রায় বলা হয় অধীনস্থ নির্বাহী কর্মকর্তাদের চাকরি থেকে অপসারণের ক্ষেত্রে প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতা রয়েছে। তো এই সিদ্ধান্তকে ট্রাম্প প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, কারণ প্রশাসনিক কাঠামোর পরিবর্তন আনা এবং গুরুত্বপূর্ণ পদে রদবদল করার মাধ্যমে সে তার রাজনৈতিক ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়োগের উদ্যোগের প্রেক্ষাপটে রায়টি তাৎপর্যপূর্ণ বলে ধরা হয়েছে। এবং রায়ের পর ট্রাম্প নিজে যথারীতি আগের মতোই তার যে ট্রুথ সোশ্যাল স্পেশালে এটা নিয়ে বেশ উল্লাস করেন। তো অন্যদিকে ওই যে ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে ঘেরা ওই যে পৃথক মামলায় 5-4 ভোটে ভিন্ন অবস্থান নেয় আদালত। এবং রায়ে বলা হয় প্রেসিডেন্ট যৌক্তিক ও সুনির্দিষ্ট কারণ দেখাতে পারলে তাকে অপসারণ করতে পারবেন, তবে কোনো কারণ ছাড়া তা সম্ভব না। তো এই ধরনের আর কি। তো বিশ্বের বৃহত্তম অর্থনীতির মুদ্রানীতি নির্ধারণকারী প্রতিষ্ঠান হলো ফেডারেল রিজার্ভ। তো সেটার প্রধান যে কুক, তা আইন অনুযায়ী প্রাপ্য প্রক্রিয়াগত সুরক্ষা দেওয়া হয়নি, তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে যথাযথ জবাব দেওয়ার সুযোগ নিশ্চিত না করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে। তো এই জায়গায় আর কি। তো ঘটনার পর লিসা কুক এক বিবৃতি বলেন, এই রায় কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাকে নিশ্চিত সুদৃঢ় করেছে এবং রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত নীতি নির্ধারণের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে। এর আগেও ট্রাম্প অবশ্য ফেডারেল রিজার্ভের উপর চাপ সৃষ্টি করেছেন এবং এই কুককে অপসারণের প্রচেষ্টায় 111 বছরের ইতিহাসে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের নজিরবিহীন। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের কেউই এই জায়গায় হাত দেয় না, কিন্তু ট্রাম্প এসে এই জায়গায় হাত দেয়, কোনো জায়গায় বাদ রাখে নাই। হ্যাঁ। তো এই দিকে গেল ট্রাম্পের এই অবস্থা। তারপরে আবার আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি যে দেশটি আধা দখল আর কি, এক ধরনের দখল আধা দখল, মানে মূলত তেল সম্পদ কবজা করে নিছে এবং ওইখানকার তো সেইখানে যে ভূমিকম্প হলো গত সপ্তাহে যে 2 দফায়, এবং এই ভূমিকম্পের কারণে তো প্রচুর মানুষ হতাহত হয়। তো এখন পর্যন্ত দেশটিতে আসলে 2000-এর কাছাকাছি আর কাজ করছে 30,000 জরুরি উদ্ধারকর্মী এবং 2700 বিদেশি বিশেষজ্ঞ সেখানে গেছে। আপনার ভেনিজুয়েলা তো আছেই, মেক্সিকো এবং এল সালভাডোরের উদ্ধারকারী দলগুলোও সেইখানে আছে। তো ভেনেজুয়েলা কর্তৃপক্ষ জানিয়েছে এই পর্যন্ত 24টি দেশের কাছ থেকে তারা 500 টনের বেশি ত্রাণ সামগ্রী এবং 86টি বিশেষ অনুসন্ধানী কুকুর দল সহ বিভিন্ন সহায়তা পেয়েছে। তো উদ্ধার অভিযানের মধ্যে আফটার শক আবারও কেঁপে ওঠে ভেনেজুয়েলা, এই কারণে অভিযান কিছুটা স্লো হয়। তো এখন ওই যে উদ্ধারের যে একটা সময়সীমা থাকে যে ভূমিকম্পের পরে 72 ঘন্টা, সেইটা পার হয়ে গেছে গত শনিবার সন্ধ্যায় আর কি। তো তারপরেও রোববারও ধ্বংসস্তূপের মধ্যে থেকে কয়েকজনকে জীবিত উদ্ধার করার কথা একটা আশার আলো দেখেছে, হয়তো ভিতরে আরো কিছু বেঁচে থাকতে পারে। এগুলা
অলৌকিক ঘটনা আর কি। ঘটনা, জি। তো যদিও যে আমি কেউ কেউ মার্কিন যে জিওলজিক্যাল সার্ভেটার এরা বলতেছে যে ভূকম্পনটি ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছিল এবং মার্কিনিরাই প্রথম দাবি করে যে 10,000-এর মতো নিহত হতে পারে। এরপরে আবার বলতেছে যে আরো কিছু সংস্থা যে 50,000-ও হইতে পারে এটা। কিন্তু আসলে এইটা মনে হচ্ছে না এরকম কিছু, কারণ এখন পর্যন্ত তাদের যে নিখোঁজের সংখ্যা 1719 লাশ উদ্ধার করছে। নিখোঁজ আছে অনেকেই। তো এখন ধরেন ভেনিজুয়েলায় যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছাকাছি থাকে, অনেক কিছুই তারা আমেরিকানদের ফলো করার চেষ্টা করে, সব মানুষের ডাটা এন্ট্রি, জি, জি। হিসাব নিকাশ করা, তারপরেও কিন্তু হিসাবের বাইরেই বাইরে থাকে। থাকে। হ্যাঁ, তো দেখা গেছে ওই যে যোগাযোগ ব্যবস্থার কারণে হয়তো অনেকে তার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে কারণ পারতেছে ইন্টারনেট না। ফোন কিছুই তো নাই এখানে। না, ফোন- ইন্টারনেটের উপর যে বিধিনিষেধ আছে সেটা যদিও তারা উঠায় নিছে তাদের গভর্নমেন্ট, কিন্তু ফোনের লাইন তো মানে হ্যাঁ, টাওয়ার গুলো তো পড়ে গেছে। টাওয়ার গুলার কারণে এখন নতুন করে যোগাযোগ ঝামেলা বিচ্ছিন্ন, হইতেছে। মানে হ্যাঁ। এই জন্য বোঝা যাচ্ছে না যে কতজন। তো এখনো অনেকে ধরেন খোলা আকাশের নিচে তাঁবুতে রাত কাটাচ্ছেন এবং হুম। স্বজনরা ধ্বংসস্তূপ থেকে তাদের আরো প্রিয়জনদের লোকজন উদ্ধার প্রিয়জনের করতেছে, মানে উদ্ধার খোঁজাখুঁজি করতেছে কিনা, করতেছে। মরদেহ পাওয়া যায় কিনা এগুলো। তো এখন এই দীর্ঘদিনের রাজনৈতিক অর্থনৈতিক সংকটে থাকা ভেনিজুয়েলার জন্য কিন্তু গত জানুয়ারি মাসে যে সামরিক বাহিনীর মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারিত করে আমেরিকা। তো এই অবস্থায় কিন্তু এই প্রাকৃতিক বিপর্যয়, নতুন যে আমেরিকানরা একটা গভর্নমেন্ট বানাইছে অন্তর্বর্তী সরকার, জি। সেটার জন্য একটা বড় পরীক্ষাও বটে। তো 2026টা খুব খারাপ কাটতেছে ভেনেজুয়েলার হ্যাঁ। বাসীদের, শুরু থেকে এখন পর্যন্ত 6 মাস। যাক, আমরা আর কি বলতো, শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইলো, এবং এছাড়া তো আসলে আমাদের কিছু বলার না, নেই, না। করার নেই। আচ্ছা, আমি একটু মধ্যপ্রাচ্যের দিকে চলে যাই। ইরান ইস্যু, হরমুজে প্রচুর ইস্যু হচ্ছে। তারপরে ওদের যে দৈনিক যে আপনার তেল উৎপাদন, এটা কতটা এখন আছে? এখন মানে যুক্তরাষ্ট্র ইরানের যে অপরিশোধিত তেলের উৎপাদন বেড়ে ওই এলাকায় আর কি জি। এখন 1.5 কোটি ব্যারেলে পৌঁছেছে, যেটা চলতি মাসের শুরুতে ছিল 1,46,00,000, মানে ধীরে ধীরে বাড়তেছে। এই উৎপাদনটা যদি স্বাভাবিক থাকে আর কি, জি। আপনার নরওয়ে ভিত্তিক জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান রিস্টার্ড এনার্জি বলছে চলতি বছরের শেষ নাগাদ পুরো অঞ্চলের তেল উৎপাদন যুদ্ধের আগের স্বাভাবিক অবস্থায় ফিরবে আর কি। এই বছরের শেষ, মানে আপনার তো প্রতিদিন তো বাধাগ্রস্ত হচ্ছে, যেহেতু এখানে মাইন পোতা জি, জি। আছে, জাহাজ তো আবার ওইবার স্বাভাবিকভাবে ওই চলতে পরিমাণে পারতেছে যেতে না। পারতেছে না। তো বিকল্প রাস্তায় ধরেন ওই যে সৌদি আরব তার পেছনের যে পাইপলাইন দিয়ে ইয়েমেনের উপরের দিক দিয়ে সুয়েজ খালের কাছাকাছি এক বন্দর থেকে ওইদিকে কিছু রপ্তানি করতেছে, অন্যান্য সাইডলাইন থেকে, মানে স্বাভাবিক করার জন্য এখনো আসলে অনেক সময়, এবং এইটার মূল নির্ভর করবে আসলে হরমুজ প্রণালীর জাহাজ চলাচল স্বাভাবিক হয়ে ওঠার উপরে। যেটা তো কোনো আশা দেখা যাচ্ছে না এখন। আশা দেখা যাক বা না যাক, এখন ওইটার দিকেই আশা আর কি। তো কুয়েতও ইতিমধ্যে তার যে ওই যে ইমার্জেন্সি দিছিল, এটারে ফোর্স মেজুর বলে, সেই নোটিশ প্রত্যাহার করে নিয়েছে এবং জুলাই মাসের মধ্যে জুলাই মাসের জন্য ইন্টারন্যাশনাল টেন্ডারে জ্বালানি তেল সরবরাহের যে প্রস্তাব সেটা দিচ্ছে। অন্যদিকে সৌদি আরবও এই মাসে ইয়ানবু বন্দর, যে ওই বন্দরটার নাম হলো ইয়েমেনের কাছাকাছি ইয়ানবু বন্দর দিয়ে 45 লাখ ব্যারেল তেল সরবরাহ করতে হয়েছে। আর ইরানেরও নিজস্ব উৎপাদন ক্ষমতা আবার রিগেইন করছে, যেহেতু তারা তো অনেকদিন বন্ধই ছিল। জি। হ্যাঁ, বর্তমানে তাদের দৈনিক উৎপাদন 24 লাখ ব্যারেলে দাঁড়িয়েছে এবং আগামী যদি এই অবস্থা বজায় থাকে তাহলে আগস্টে এটা 31 লাখ এবং এই বছর শেষে 33 লাখ উঠতে পারে বলে আশা করা হচ্ছে। তবে বিশ্লেষকদের যেটা বক্তব্য সেটা হলো ইরানের এই যে এক্সপোর্টটা নির্ভর করবে ওই যে 2 মাস, যেহেতু 60 দিনের 60 দিন। এটা যদি আরো বাড়ে তাইলে এক্সপোর্ট বাড়বে, নাহলে আবার ওই আগের জায়গায়। এখানে তো শর্ত আছে, আপনাকে ডলারে বিক্রি করতে হবে। না, বৈধভাবে। ইরা তো আর ডলারে বিক্রি করে না ওই চুক্তির আওতায়। ইরান হয় মানে ইউএনএ, ওই চীনের চাইনিজ মুদ্রায় অথবা রাশিয়ান মুদ্রায়, নাহলে ব্রিক্স এর, ইউরো, তাদের মুদ্রা। মুদ্রায়। ব্রিক্স এর মুদ্রা তো এখনো কার্যকর না। ইউরোতেও কিছু বিক্রি করে হ্যাঁ, সম্ভবত। কিছু কিছু ইউরোতে আবার বিক্রি ওটা করে। ক্রিপ্টো কয়েনে তো অনেক, হ্যাঁ, বেসিক্যালি তারা ক্রিপ্টোতে বেশি জোর দেয়। তো এটা আমেরিকান মানে ঝামেলা এড়ায় চলতে পারে। তো ওরা তো এই ঝামেলা এড়ায় চলতে অভ্যস্ত হয়ে উঠছে। এখন সামনে দেখা যাক ট্রাম্প আবার প্রতি সপ্তাহে কি করে, এবং ইরানের যে আলোচনার ব্যাপার রয়েছে এটা ওমানে। হ্যাঁ, আর এই মাঝখানে আরেকটা ছোট তথ্য দেই যে আমাদের বাংলাদেশ, যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যে মালয়েশিয়া আর চীন গেল, এইটার অনেক রকম বিশ্লেষণ আছে, পক্ষে বিপক্ষে নানান ধরনের। ভারত থেকে এক ধরনের বিশ্লেষণ করা হয় বাংলাদেশে, তবে এইটার একটা নতুন তথ্য কালকে আসছে যে বাংলাদেশ আসিয়ানের 12তম সদস্য, মানে এই যে সার্ক বাংলাদেশ তৈরি করলো জেনারেল জিয়াউর রহমানের সময়, সেইটা ভারতের কারণে অ্যাক্টিভ হইতে পারতেছে না। আবার ভারত পাকিস্তানকে এড়িয়ে বিমস্টেক নামক একটা জিনিস শেখ হাসিনার সময় বাংলাদেশের উপর চাপায় দিল। বিমস্টেক বাংলাদেশ এটা নিয়ে খুব মাথা ব্যথা নেই এখন। হ্যাঁ, এর আগের সরকার আমলে ইন্ডিয়া বিমস্টেককে
ইয়ে করতো এবং গুলশানে বিএনপির সাবেক নেতা যে মারা গেছেন হারিস চৌধুরীর বাড়িটা দখল করে ওইখানে বিমস্টেকের সদর দফতর বানাচ্ছে। মানে একটা আন্তর্জাতিক সংস্থার সদর দফতর একজন রাজনৈতিক নেতার বাড়ি দখল করে। তো এইটা মানে কত বাজে একটা জিনিস। তো যার ফলে এইটা আসলে ওইরকম আন্তর্জাতিক সংস্থা হিসেবে হতে পারেনি। এখন স্বাভাবিকভাবে বাংলাদেশ এই দুই ঝামেলা এড়ায় বাংলাদেশ এখন চাচ্ছে পূর্বমুখী, এই যে আসিয়ান, এদিকে ভালো ইকোনমিক জোট, এইদিকে কোনো দেশের সাথে বাংলাদেশ মিয়ানমারের বর্ডারের কিছু অংশ ছাড়া আর কোনো ঝামেলা নেই। তো এই বর্ডার এড়ানোর জন্য বাংলাদেশ কিন্তু চিটাং টু ওদের যে সিত্ত এবার পাশাপাশি বন্দরগুলো এইদিকে শিপিং এর মাধ্যমে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিফিং এ বলছেন। তো এইটা হলো একটা বাংলাদেশের জন্য পজিটিভ নিউজ। আর আরেকটা নিউজ হলো ব্রিটেন, আমরা যে বলতেছিলাম ব্রিটেন কিন্তু পরন্ত দেহ নিয়ে আছে, সেই ব্রিটেন হঠাৎ করে তাদের যে মানে আশ্রয় নীতি আছে না, যে বিভিন্ন দেশের রাজনৈতিক আশ্রয় নেয়, সেইখানে মানুষ কেউ যদি ব্রিটেনে গিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে তাহলে প্রথমেই তাকে 10,000 পাউন্ড বা বাংলাদেশি টাকায় প্রায় 16 লাখ টাকা জমা দিতে হবে। তো এইটা তো একটা বাজে। তো ব্রিটেনের যে মানবাধিকার কর্মীরা বলতেছে এইটা কি, এটা তো মানে মানুষের, ব্রিটেনে যারা আসে তারা তো বিপদে পড়েই আসে, তো তাদেরকে আশ্রয়। তো ব্রিটেনের যে মন্ত্রী আছেন শাবানা মাহমুদ, উনি পররাষ্ট্র এবং এই আশ্রয়ণ বিষয়ক মন্ত্রী মনে হয়, না পররাষ্ট্র না আশ্রয়ণ বিষয়ক। তো উনিও বলছেন যে না, ব্রিটেন আসলে চাপে আছে, অর্থনীতি খুব ভঙ্গুর এবং এই বিদেশিদের আশ্রয় দেওয়া বাবদ তাদের বছরে $3 বিলিয়ন মতো খরচ। হ্যাঁ, টাকা দাও। হ্যাঁ, তার মানে আমরা যেটা বলতেছিলাম যে এরা কিন্তু পরন্ত, মানে এরা ওই আগের শান শৌকত কিন্তু আর নাই, স্ট্রাকচার কিছু রেখেছে, বিল্ডিং রাস্তা, পুরান আমলে বিল্ডিং রাস্তাঘাট কিছু নিয়ম কানুন আছে, কিন্তু অর্থনীতি কিন্তু তাদের একদম ধসের পর্যায়ে, যার ফলে ব্রিটেন কিন্তু এখন আবার। আচ্ছা, চীন এবং ওই যে ভারতের বিষয়টা ছোট্ট করে বলেন, আমাদের অনুষ্ঠানটা শেষ করতে হবে। আচ্ছা, ভারতের কথা যেহেতু আসলে আরেকটু বলি, ভারত যে ভারত যে যুদ্ধ হইলো গত বছর, সেইটার কিন্তু এতদিন তখন কিন্তু পার্লামেন্টে বিজেপির নেতারা দাঁড়িয়ে বলছিল যে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধে আমাদের একজনও সেনা ক্ষয় হয়নি, কিন্তু অবশেষে গতকাল তারা পার্লামেন্টে স্বীকার করেছে তাদের 6 জন সেনা নিহত হয়েছে, 5 জন হলো আর্মির, 1 জন এয়ারফোর্সের। এইটা নিয়ে কংগ্রেস নেতারা খুব মানে ইয়ে করছে, একজন কর্নেল, সম্ভবত কর্নেল, নামটা ভুলে গেলাম, উনি বলছে যে এটা তো অসম্মানজনক সামরিক বাহিনীর জন্য, কারণ নির্বাচনের আগে বিজেপি ইন্ডিয়ান আর্মিকে ইউজ করে, দেশপ্রেম টেশপ্রেম দেখায় হাবি ছবি, কিন্তু এখন নিহত সৈনিকরা তাদের যে রাষ্ট্রীয় সম্মান বা বীরের মর্যাদা সেইটাও পাইল না, এবং এতদিন পরে লুকায় রাইখা, এবং এটার জন্য বিজেপি নেতৃবৃন্দকে তারা ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে জাতির কাছে। তো এইটা তো একই অবস্থা আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র, ইরানের সেনা ছিল, তাদেরকেও সঠিক তথ্য দিচ্ছে, ওই দেশের লোক দেশের জন্য প্রাণ গেল কিন্তু সে মর্যাদা পাচ্ছে না। আর ভারতের এই যে আরেকটা বিষয় হলো যে এতদিন যাবত আপনি যেই দেশের নাগরিক, নিজ দেশের নাগরিককেই সে বিদেশি বইলা পুশিন টুসিন করতে চায়। তো এইটাও তো আরেকটা লজ্জাজনক বিষয় যে আমার দেশের নাগরিক, তাকেই আমি দেশ থেকে বিতাড়িত করছি একটি নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে। আর এদিকে এখন ওই যে চীনের সাথে যে বিরোধ, বিশেষ করে অরুণাচল, হ্যাঁ অরুণাচল তো বিশেষ, মানে চাইনিজরা দাবি করে যে অরুণাচলটা এটা তাদেরই এলাকা, এবং অরুণাচলে ম্যাপের মধ্যে ঢুকে চীনা ভাষারও কিন্তু অরুণাচলে খুব প্রভাব আছে, এবং চাইনিজ মুদ্রাও এখানে চলে, এবং অনেক এলাকায় ওইখানে ইন্ডিয়ান আর্মি প্রবেশ করতে পারে না। হ্যাঁ, কিছু বিচ্ছিন্নতাবাদী লোকজনও আছে। তো যাই হোক, অরুণাচল প্রদেশের যে তাকসিং সীমান্ত এলাকায় চীনের কাছে প্রায় প্রতিদিনই জমি হারাচ্ছে ভারত বলতে একটি আদিবাসী, মানে তাদের আদিবাসী সংগঠন এরকম অভিযোগ করেছে, এবং এতে ভারতের কেন্দ্রীয় পর্যায়ে বিষয়টি খুব আলোড়ন সৃষ্টি করেছে। এবং এর মধ্যেই বিষয়টি যখন চাউর হলো, তখনই ভারতের কেন্দ্রীয় সংসদীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, দেরিতে শুরু হলেও সীমান্তে এখন দ্রুত রাস্তা ও অন্যান্য অবকাঠামো গড়ে উঠছে। তো সেইখানকার অরুণাচলের যে পশ্চিম লোকসভা কেন্দ্রের সংসদ কিরেন রিজিজু ভারতের সংবাদ মাধ্যম দা হিন্দু ওইটাকে দিয়ে এক সাক্ষাৎকারে বলেন, অরুণাচলের তাকসিং এলাকায় 2019 সাল পর্যন্ত কোনো সড়কই ছিল না, সীমান্তে কোনো সড়ক নেই, যার ফলে ওখানকার তাকসিং এর না ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে চীনা অনুপ্রবেশের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন দেরি এগুলো হয়েছে। তো শুক্রবার আর কি 26শে জুন আপার সুরানসিরি জেলার ডেপুটি কমিশনারের কাছে পাঠানো এক চিঠিতে ওই যে ওই সংগঠনটি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কেরুচাঁদ দাবি করেন 10 থেকে 15 বছরে তাকসিং সার্কেলের সীমান্ত এলাকায় চীনের পিপলস লিবারেশন আর্মি তৎপরতা বহুগুণ বেড়েছে, এবং তারা যতটা সম্ভব ভারতীয় ভূখণ্ড দখল করছে, এবং 2020 সালের আগে যেসব এলাকা স্থানীয়দের ছিল সেগুলো এখন চীনা সেনাদের নিয়ন্ত্রণে চলে গেছে। ধরেন প্রতিদিন যদি তারা এক পা করেও আগায় তাও তো অনেক। হ্যাঁ, তো
তো গত 5 বছরে সেখানে সামরিক শিবির স্থাপন ও সংযুক্ত সড়ক নির্মাণ করা হয়েছে, এবং এখন তারা মানে ইন্ডিয়া জানেন খুব দ্রুত গতিতে এগুলা করার চেষ্টা করতেছে আর কি। জি, মানে ওই দিকটা তো সবসময় আপনার চীনের সাথে একটা বৈরিতা লেগেই থাকে, এবং যেটা বলা হয় অনেকটাই চীনের দখল, এবং চীনারা মাঝখানে আপনি দেখছিলেন কিছু ভিডিও ছাড়ছিল ভারতের ওই দিকটা প্রবেশ করে, তারা ওখানে ছিল, ওটার প্রমাণ সহ ভিডিও করে না, পাঠাচ্ছে। এইটা ওই যে 2008 সালে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সংসদে, তাদের জি। সংসদে লোকসভায় দেয়া মানে কার যেন একটা প্রশ্নের জবাবে জানিয়েছিল, পূর্বাঞ্চলে ভারত চীন আন্তর্জাতিক সীমান্ত নিয়ে চীন বিরোধিতা করে, এবং অরুণাচল প্রদেশের প্রায় 90,000 বর্গ কিলোমিটার এলাকা ভারতীয় ভূখণ্ডের উপর তারা দাবি করে। আসলে এই 90,000 কিলোমিটারের মধ্যে কতটুকু ভারতের দখলে আছে, এটাও কিন্তু একটা প্রশ্ন। প্রশ্ন। সব জায়গায় অবাধ, আপনি যেহেতু বললেন অনেক জায়গায় ইন্ডিয়ান আর্মি যেতে পারে না। হ্যাঁ, হ্যাঁ। তো আতিফ ভাই, এই ঘটনাগুলো থাকবে, ঘটনাগুলো নিয়েই আমরা আবার কালকে আলাপ আলোচনা করব, বা নতুন কোনো বিষয় থাকতে পারে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোর আজকের অনুষ্ঠানটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর ইন্টারন্যাশনাল যে কোনো বিষয় আপনারা যদি জানতে চান, অবশ্যই আমাদেরকে মেইল বা কমেন্টে জানাবেন। আর যেটা সবসময় বলা হয় যে বিজ্ঞাপন আর প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, সেই অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারেন। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানগুলো আপনারা উপভোগ করেন সেটাও লিখে পাঠান। এই বলে আজকের মতো অনুষ্ঠানটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।